সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 19। ক্লাস হচ্ছে 17 জানুয়ারি 2026, অর্থাৎ 1 সন্ধ্যা 7টা, অর্থাৎ 7 আর 1 8। বিষয় হচ্ছে 7, 8 ও নবম ভাব বিচার পদ্ধতি। তো সপ্তম, অষ্টম এবং নবম ভাব আমরা বিচার করি। তার জন্য আমাদের গোচর প্ল্যানেট রয়েছে, আর এখানে একটি প্ল্যানেটও আমাদের অঙ্কিত আছে। এই প্ল্যানেটে আমাদের সপ্তম ভাব, অষ্টম ভাব এবং নবম ভাব বিচার করতে হবে। তাহলে যদি সপ্তম এবং অষ্টম, নবম ভাব বিচার করি, তাহলে আমাদের আগে জানতে হবে সপ্তম ভাব থেকে কি বিচার করি, অষ্টম ভাব থেকে কি বিচার করি, আর নবম ভাব থেকে কি বিচার করি। এগুলো আমাদের জানতে হবে। তাহলে সেগুলো তো আমরা জানি যে সপ্তম ভাব থেকে বিশেষ করে জীবন সঙ্গী, কামনা বাসনা, তারপরে বিশেষ করে আমরা কোনো জিনিসপত্র ক্রয় করলে সেই ক্রয় বাণিজ্য, বিশেষ করে ওই যে শুভ দিনের নির্ঘণ্টে যেটা থাকে, ক্রয় বাণিজ্য, বিক্রয় বাণিজ্য। তো বিক্রয়টা কিন্তু সপ্তম ঘর নয়, ক্রয় বাণিজ্যটা সপ্তম ঘর। তাছাড়া অংশীদারি যত ব্যবসা বাণিজ্য, সেগুলো সহযোগীরা সহযোগিতা করবে না কিনা, তার প্রজনন ক্ষমতা আছে কিনা, প্রজনন সক্ষমতা রয়েছে কিনা, সেই সঙ্গে বিশেষ করে তার যে মনের অভিলাষ, বিশেষ করে প্রেম, প্রেম যদিও চতুর্থ ভাব, চতুর্থ সপ্তম একসঙ্গে, তারপরেও এটি একটি প্রেম। সেই সঙ্গে আনন্দ, বিশেষ করে মনে আনন্দ থাকবে কিনা, না নিরানন্দ জেঁকে বসবে, সেটি কিন্তু সপ্তম ঘর থেকে বিচার হবে। তাছাড়া আমরা কতটা প্রতিষ্ঠা পাবো, এই প্রতিষ্ঠাও কিন্তু সপ্তম ঘর আসবে। তারপরে যদি অষ্টম ভাবে যাই, তাহলে অষ্টম ভাব থেকে আমরা আয়ু বিচার করব সর্বপ্রথম। তারপরে মানসিক অবস্থান বিচার করব, আমরা কতটা আহ, বিশেষ করে মানসিকভাবে সক্ষম। তাছাড়া আমরা কখনো কোনো কাজে অপমান অপদস্থ হব কিনা, সেই সঙ্গে আমরা মৃত্যু সম যন্ত্রণা, শাস্ত্রে যে 8 প্রকার মৃত্যুর কথা বলা রয়েছে, সেই 8 প্রকার মৃত্যু শুধু মৃত্যু বিচার মানে মৃত্যু নয়, মৃত্যুর সম যন্ত্রণা ভোগ করাটাও এক ধরনের মৃত্যু। অর্থাৎ সেই 8 প্রকার যে মৃত্যু, সেই মৃত্যুর নামগুলো একটু বের করেন, আমার এইগুলো মনে নেই, কিন্তু এগুলো লাগবে। তারপর হচ্ছে আমরা কোনো শোক পাবো কিনা, সেই সঙ্গে আমরা জয় পরাজয়, বিশেষ করে জয় নয় পরাজয়টা, অষ্টম ঘর হচ্ছে পরাজয়। সেটি যুদ্ধে পরাজয় হোক, বা লটারিতে পরাজয় হোক, প্রতিযোগিতায় পরাজয় হোক, আমরা স্কুলে যে লাইন দিয়ে দৌড় দিই, দৌড়ে পরাজয় হোক, এই দৌড় প্রতিযোগিতায় পরাজিত হলাম, বা কিছুদিন আগে আমরা গানের প্রতিযোগিতা অনেকে করে, তাতে মানে পরাজিত হব কিনা, পরীক্ষায় পরাজিত হব কিনা, মানে যত রকমের পরাজয়। সেই সঙ্গে যত প্রকার মিথ্যা, দুর্নাম, বদনাম, অপবাদ যা আছে, সত্য হোক মিথ্যা হোক, আমার ঘাড়ে অপবাদটা আসবে কিনা। সেই সঙ্গে পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমা, এগুলো সব অষ্টম ভাব। তারপরে হচ্ছে আমরা ধ্বংস যেহেতু হবে, এই অষ্টম ভাব কিন্তু আবার ধ্বংসের মাধ্যমে সৃষ্টি। 8 হচ্ছে শনি, অর্থাৎ সেই অষ্টম ঘর থেকে পরমার্থ চিন্তা চেতনা। আমরা এই যে নবগ্রহ স্তোত্র পাঠ করি, কেন করি, কার জন্য করি? এটা নবগ্রহকে স্বস্তি দেওয়ার জন্য বা শান্তি দেওয়ার জন্য, সে যেন আমাদের উপর শান্তির বাড়ি বর্ষণ করে, সেই জন্য। এটাকে বলে পরমার্থ চিন্তা চেতনা। তো এই পরমার্থ চিন্তা চেতনা আমাদের ভিতর আছে কি নেই, আমরা সেই পরম পিতা, পরম দয়াল বা মহান রাব্বুল আলামিন বা মহান সৃষ্টিকর্তা, তাকে মানি কিনা, তাকে স্মরণ করার মানসিকতা আছে কিনা, এটি কিন্তু অষ্টম ভাব যাবে। তারপরে নবম ভাব ভাগ্য। ভাগ্য বলতে শুধু ভাগ্য বললে হবে না, সেখানে পিতামাতা জড়িয়ে থাকবে, সেখানে উচ্চশিক্ষা জড়িয়ে থাকবে, সেখানে ধর্ম জড়িয়ে থাকবে, ধর্মের প্রচার প্রসার জড়িয়ে থাকবে, বিদেশ জড়িয়ে থাকবে। তাছাড়া ধরেন পুনর্জন্ম, পুনর্জন্ম অবশ্য অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। তবুও সেই পুনর্জন্মটা, সেটি বিচার করতে হবে। তারপরে গুরু, এটা বিচার করতে হবে। চতুর্থ ঘর থেকে যেমন মা বিচার করা হয়, নবম ঘর থেকেও কিন্তু মা বিচার করতে হবে। তারপরে হচ্ছে পিতামাতা তো থাকবেই, উচ্চশিক্ষা, উচ্চাসন, উচ্চশিক্ষা এবং উচ্চ আসন, মানে বিশেষ করে পদোন্নতি। পদোন্নতি, যদিও পদোন্নতিটা কর্মভাব, কিন্তু উচ্চাসনটা হচ্ছে নবম ভাব। উচ্চ আসন কিন্তু আমরা অন্য ভাষায় যখন বলি, তখন আমরা সেটাকে পদোন্নতি বলি। কিন্তু উচ্চ আসন আর নিম্ন আসন, এটার একটা বিশেষ মানে আহ, ধর্মীয় ভাষায় রয়েছে যেহেতু, সেহেতু একটু বুঝতে আমাদের হয়তো উচ্চাসনটা বুঝতে কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের মান মর্যাদা উচ্চে উঠবে কি উঠবে না, এটাকে বলে উচ্চাসন। তো সেই উচ্চাসন আমরা পাবো কি পাবো না, এটি এই নবম ভাব থেকে বিচার করতে হবে। তাছাড়া আমরা কতটা আদর্শবান মানুষ, আদর্শগতি কিনা, এই আদর্শটা বিশেষ করে আমরা ধরে রাখতে পারবো কিনা, এটি নবম ভাব থেকে বিচার করা হবে।
এমনকি আমরা হজ গমন যাব, তীর্থ ভ্রমণে যাব, বা যে কোনো তীর্থস্থান দর্শন, বিশেষ করে এবার চট্টগ্রামে মনে হয় আমার সঙ্গে মেহমান যেতে পারে। আমার সীতাকুণ্ড যাওয়া লাগবে। তো যদি সীতাকুণ্ড যাওয়া লাগে তাহলে এই যে সীতাকুণ্ড যাওয়া হবে কিনা, তো তার জন্যই ক্লাস শুরুর আগে আমি আহ, শবন চক্রবর্তী মহোদয়ের কাছে এই যে শুনলাম যে আসলে ডেটটা করবো কিনা, করলে একেতে ঠান্ডা রয়েছে, তাহলে সেই ঠান্ডার সময়, অবশ্য ঠান্ডার সময় গেলে ওখানে ভালো, গরমের সময় উঠা কষ্ট। উম, আর হ্যাঁ, যেহেতু তাদের নিয়ে উঠতে হবে, মহিলারা উঠবে, তাহলে দেখা যাচ্ছে তারা সঙ্গে বেঁধে বসতে পারে এবার। তো যদি বাধে তাহলে উম, এই যে তীর্থ ভ্রমণ, ওটা একটা তীর্থস্থান, সেটি ভ্রমণ আদৌ হবে কিনা, এটি কিন্তু নবম ভাব থেকে বিচার করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো সবসময়ের জন্য মনে রাখতে হবে। তার সঙ্গে আমাদের অনুভব করতে হবে যে শুধু সপ্তম ভাব বিচার করলাম, অষ্টম ভাব বিচার করলাম, নবম ভাব বিচার করলাম আর বেরিয়ে গেলাম, হবে না। এর সঙ্গে যোগযুক্ত হয়েছে কিনা, যে কি যোগযুক্ত হয়েছে। একটি প্ল্যানেট দেখে বিচার করলেই শুধু হবে না, কিন্তু ওই প্ল্যানেটটি থেকে বিচার করে আমাদের অনুধাবন করতে হবে যে এখানে আর কি কি লুকায়িত থাকতে পারে, বা জীবনে, আমার জীবন চলার পথে, মানে একটি ক্লাস করব, আমার মৃত্যু পর্যন্ত যত রকমের সপ্তম ভাব আসবে সব প্রকারের বিচার করাটা এখানে অনুধাবন করতে হবে। আমার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সপ্তম ভাব, ধরেন আমার সপ্তম ভাব, আবুল হোসেন সাহেবের সপ্তম ভাব, হিমাংশু বাবুর সপ্তম ভাব, জেকে দেব স্যারের সপ্তম ভাব, সুবীর মহন্ত বাবুর সপ্তম ভাব, বা দেবদাস কার্জি মহোদয় বাবুর সপ্তম ভাব, সবার সপ্তম ভাব আলাদা হবে, অবশ্যই আলাদা হবে। কিন্তু সবার জন্য তো আর আলাদা আলাদা বিচার, বা আপনার জীবনে 1000 ক্লায়েন্ট হবে হয়তো জীবনে, তাহলে 1000 ক্লায়েন্টের সপ্তম ভাব তো আপনিই বিচার করবেন, সেটি কিন্তু কোনো শিক্ষক শিখিয়ে দিতে পারবে না। কিন্তু আবার ক্লাস আবার সপ্তম অষ্টম নবম মিলে একটি মাত্র ক্লাস হবে, কিন্তু এই ক্লাসে সেই হাজার জনের বিচার করাটা কিন্তু শিখতে হবে। তাহলে সেটি শিখতে গেলে আমাদের যে একাগ্রতা, যদি ওই নড়ে চড়ে না বসা হয়, তাহলে আসলে কিন্তু এটি শেখা কিন্তু দুরূহ ব্যাপার। আমি একটু আগে যে কথা বললাম যে গতকালকের সকালে ক্লাসে পরে প্রাথমিক ব্যাচের শিক্ষার্থীরা নড়ে বসছে, ক্লাসটা দেখেন, ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে শিক্ষার্থীদের মধ্যে কি মনোভাব জাগ্রত হয়ে গেছে গতকাল সকালের ক্লাসে। যে তারা কোনো ক্রমে যে কয়জন ক্লাস করেছে সে কয়জন আজ জীবনে জ্যোতিষ ছাড়তে পারবে বলে আমার মনে হয় না যে এই না, শিক্ষা ছাড়তে ওরা পারবে বা পেশা ছাড়তে পারবে। ওরা ধরনটা বুঝে গেছে আপনার, ওরা কোন জায়গায় পিন হ্যাঁ, পয়েন্টে আঘাত করবে এবং স্টার্ট করবে, এই যে এই ধরনটা আপনার মানে ওরা ক্লিয়ার আপনার হ্যাঁ। বুঝে গেছে। কিন্তু আমরা কিন্তু এই এবং উচ্চতর সেখানে ব্যাচে আপনি এসে সেই ধরনটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ধরতে পারিনি। এমনকি আমি শুধু বলেই যাই, কিন্তু আমরা ধরতে পারি না। কিন্তু তাহলে ওনরা নতুন, ওনরা কি করে ধরলো, কালকে যে ধরেছে এটা আমি পরিপূর্ণরূপে অনুধাবন করেছি। প্রয়োজনে ওখানে ছিলেন হচ্ছে শ্যামল বাবু ছিলেন, আর ছিলেন কে, হিমাংশু বাবু ছিলেন কালকে সকালে, আর আমাদের হৃদয়নন্দী বাবু তো ছিলেন। তো হৃদয়নন্দী বাবু হয়তো ওই রকম ব্যাখ্যা করতে পারবেন না, কিন্তু যদি হিমাংশু বাবু 2 মিনিট যদি কথা বলেন যে আমরা 7:30 যেটা মানুষকে নড়িয়ে বসাইছে কিনা, আপনি একটু 2 মিনিট যদি বলেন। জি স্যার, কেতু নক্ষত্রটা 7 নম্বর হবে সত্যিকারের স্যার। অর্থেই একটা হুম, বলেন। সত্যিকারের অর্থেই স্যার সুন্দর ক্লাস, মন্ত্রমুগ্ধের মতো আমি শুনতেছিলাম। আহ, আর সত্যি আপনি যে কথা বলতেছেন না এটাই সঠিক। ওরা প্রাথমিক কাজে যা ধরতে পারছে, আমরা অতটা পারিনি। আমি আমরা সেই না জন্যই পারার পিছনে আমি কারণ কি হিমাংশু ব্যক্তিগতভাবে বাবু? এই প্রাথমিক ক্লাসে আমি যত কষ্ট করতে পারি। হিমাংশু বাবু, আমরা যে ধরতে পারি না এর পিছনে হ্যাঁ, কারণটা কি? এটা তো আপনাকে একটু বলতে কারণটা হবে, হচ্ছে নাহলে তো। তার ওই, আমি তো দেখলাম যে নক্ষত্র অনুযায়ী তারা সুন্দরভাবে ছাড়ের সাথে সাথে সুন্দরভাবে ব্যাখ্যা করে চলে যাচ্ছে। ছাড় হয়তো একটু ধরিয়ে দিয়েছে যে আমরা ইসে মাঙ্গলিক দোষে, মাঙ্গলিক দোষে ছাড় একটু ধরিয়ে দিয়েছে যে তারপরে ওরা নক্ষত্র অনুযায়ী প্রাথমিক ব্যাজের একেবারে ক্লিয়ারলি ভাবে বলে যাচ্ছে যে এই দেখা যাচ্ছে নক্ষত্র অনুযায়ী যে মঘা নক্ষত্রে ওটা যদি ওটা আমার রবির নক্ষত্র থাকে তার কি হবে।
এইভাবে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখানে যে 23-24 জন আছি, আমরা মানে দয়া করি আর কেউ পড়াশোনা করি নাই, স্যারে এখানে জোর করি না টাইনা বসায়, কিছু সময় নষ্ট করে কাম দিয়ে শুনি, আর এক এটা কাম দিয়ে সত্য। বাইর করে দিই, আর কেউ দেখি না। আমি একদম শিওর যে কিশোরী মোহন সাহেব গত সপ্তাহে উল্টাইছে, আমি উল্টাচ্ছি, বাট আমার ইন্টারেস্ট একটু অন্যরকম, বাট আমি লজিকটা ধরতে পারি। কিন্তু আপনারা যারা একটু সিনসিয়ারলি আছেন, এরা কেউ উল্টান না বললে আমার ধারণা। আর বাকিটা স্যার বলতে পারবেন, যেখানে স্যারও বলতে পারবেন যে কি অবস্থা হয়। না, এটা ঠিক আছে তো আবুল হোসেন সাহেব, এটা ঠিক আছে। যেমন কালকে স্যারে আমাকে বলার পরে আমি তো নিজে অ্যাকচুয়ালি এমনি একটু অসুস্থ, আহ, তারপরও আমার লজ্জা লাগছে যে আমি কেন আপনার মানে 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা কথা বলতে পারি নাই। এই মাঙ্গলিক দোষের ব্যাপারে তো স্যার আমাদেরকে ক্লাস করাইছে, যদি না হ্যাঁ, করাইতেন হ্যাঁ, তাহলে একটা দুর্দান্ত। কথা ছিল। এটা আমার কাছে কালকে লজ্জা লাগছে। আচ্ছা, যাই হোক, দেখেন আজকেও আমাদের কিন্তু যে মজা দুইজন লাগবে। টিচার, তাদের, স্যার আমি একটু বলি, হুম। আমাদের যে দুইজন টিচার, তাদের দেওয়ার কৌশল বেস্ট অ্যান্ড বেস্ট। মানে হ্যাঁ, আমি কিন্তু ক্লাসে রেসপন্সিভ হই, আমি ধরতে পারি কি জায়গায় টাচ করতেছে, কি বলতেছে, কিন্তু আমি একটু চর্চার সময়টা বের করতে পারতেছি না, আমার একটা অন্য ক্রাইসিস যাচ্ছে, এই জন্য চাকরির মানে চাপটা একটু অন্যরকম। বাট আপনারা যারা একটু কম চাপে আছেন, আমার ধারণা আর কেউ ধরেন না। এই যে বই কেনেন না, কোনো কিছু বই লাগে না, স্যাররা যে কটা দিচ্ছে যদি রেকর্ডও না, দেখেন ক্লিয়ার হয়। এটা একদমই ভাই দুঃখজনক জিনিস। কিন্তু দুই আসলে স্যারেরই, প্রত্যেকের স্পেশালি প্রত্যেক জেকেদেব স্যার, প্রত্যেকের তার স্যারের অধীনস্থ, বাট তার এক্সপ্রেশন অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা কোন জায়গাটায় আটকাই, এক্সিলেন্ট। আর স্যারের তো তুলনা আমি কোথাও করতে পারবো না, আমি এরকম টিচার দেখিনি। বাট আমরা হইলো পিছু টানের মধ্যে আছে, আমরা আমরা ইন্টারেস্টেড না, আমি বলবো আমরা ইন্টারেস্টেড না। মানুষ আগ্রহী হইলে সে এটা লপ্ত করবেই। গতকালকে যেরকম স্যার, এমন আমি বিষয়, বলবো, যখন সকালে ক্লাসে 7:30 যখন আমি একটি রাশি বলে দিলাম, পরের রাশি বলতে যে তারা ঠিক ঠিক জায়গায় বলছে, কিন্তু লজ্জায় ধরেন দু একটা কথা বলতে পারছে না, কিন্তু তারা সেই জায়গাটায় নক করছে। যখন আমি বলছি যে আহ, মিনের মঙ্গল, মনে হয় মিনের মঙ্গল, তো মিনের মঙ্গল কি লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে মিনের মঙ্গল, 3টি নক্ষত্রে আলাদা করতে গিয়ে একটি নক্ষত্রে আমি বলছিলাম যে ম্যাডাম যারা আছেন একটু মিউট করুন, তারা মিউট না মানে হ্যাঁ, হ্যাঁ, সাউন্ডলেস করুন, করে তারপরে একটি কথা হ্যাঁ, বলেছিলাম। এ বাদে রেবতী তারা নক্ষত্রে। যে এত সুন্দরভাবে বলে গেছে, এটা ধরেন আমি অবাক হয়ে গেছি যে আসলে আমার আহ, তারা যে এত সুন্দরভাবে ধরতে পারতেছে। স্যার মাঙ্গলিক দোষের হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা, মাঙ্গলিক দোষের ক্লাস। এটাই মাঙ্গলিক দোষের হ্যাঁ, ক্ষেত্রে। হ্যাঁ, তো জেকে দেব আর স্যার, সত্যি স্যার এরকম বিষয়টা ক্লাস আমি হচ্ছে দেখিনি। দেখেন, সুন্দর। আমি স্যারের সাথে আগে একটু কথা বলি, আমরা দুইজনে যেমন ধরুন আহ, এই প্ল্যানেটে আপনারাও শুনবেন, কিন্তু এটাই ক্লাস, মানে আপনাদের ভাব কিন্তু বিচার শুরু হয়ে গেছে। যেমন ধরেন আমি শুধু জেকে দেব স্যারের সাথে কথাটা কি বলবো, যে আমাদের লগ্ন সিংহ, তাহলে সিংহ, সিংহ লগ্ন, সিংহ রাশি, তাহলে লগ্ন কোন নক্ষত্রে আছে আমাদের সেটি তো বিশেষ করে দেখার বিষয় নয় নাকি, বা দেখার বিষয় থাকলো, আমরা লগ্নের নক্ষত্রটা লিখে নিলাম, সমস্যা কি, আমরা দেখলাম একটু, এটা এমন কোনো বিষয় না। কিন্তু আমরা কি দেখব, লগ্নে রাশিও কিন্তু একই জায়গায়, তাহলে একই জায়গায় হলে আমাদের জন্য সহজ হয়ে গেল, একটা বিষয় বিচার করতে সহজ হয়ে গেল, যে এক জায়গা থেকে গেলাম, মানে রাশি থেকে আলাদা যেতে হতো, লগ্ন থেকে আলাদা যেতে হতো, কিন্তু সেখানে একই জায়গায় আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম আমরা নোট করবো বুধ আর শুক্র হচ্ছে এই লগ্নের পাপ। তাহলে বুধ আর শুক্র যদি পাপগ্রহ হয়, তাহলে চন্দ্র আছে কোন নক্ষত্রে, চন্দ্র আছে কেতুর নক্ষত্রে, তাহলে কেতুর সঙ্গে কি বুধ আর শুক্রের কোন শত্রুতা আছে? জেকেদেব স্যার বলেন, আপনি আর আমি শুধু ক্লাস করতেছি ধরে, আছে? স্যার স্যার কেতুর সঙ্গে তো স্যার বুধ আর আহ, শুক্রের মিত্রতা নেই স্যার। কেতুর সঙ্গে রবিচন্দ্র মঙ্গলের ইয়ে আছে স্যার, না, কেতুর সঙ্গে শুক্র আর শনির শত্রুতা রয়েছে। মিত্রতা আছে স্যার। তাহলে বুধ আর শুক্র যেহেতু এই সত্যি তো। লগ্নের পাপ, হ্যাঁ স্যার। তাহলে কেতুর সঙ্গে শুক্রের শত্রুতা রয়েছে। হ্যাঁ স্যার। তাহলে লগ্ন সাপেক্ষে যে পাপ, হ্যাঁ স্যার। আমার রাশি সাপেক্ষে যে পাপ, সেই ব্যক্তি কেতু, সেই কেতুর সঙ্গে যার লগ্নগত ভাবে বুধ আর শুক্র পাপ, তার মধ্যে একজন বেঁধে গেছে শুক্র, তাহলে সেই শুক্র কোথায়, শুক্র একই প্ল্যানেটের সপ্তমে থেকে দৃষ্টি দিচ্ছে। তার মানে কি, সপ্তম ভাব আমি লগ্ন থেকে যে ধরে শুক্র ফেলেছি, আছে কিন্তু স্যার। সপ্তম ভাব
এর বিচার কিন্তু লগ্ন থেকে হয়ে গেছে। এইবার সে সপ্তম ভাবে বসে আছে কোন 25 নাম্বার নক্ষত্রে। 25 নাম্বার নক্ষত্রটার অধিপতি কি? যেহেতু 25 নাম্বার শতবেশা 25 নাম্বার পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি। তাহলে বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্রে বসে বৃহস্পতি আছে। আর এই কেতু মানে কেতুর নক্ষত্রের শত্রু হচ্ছে শুক্র। কেতুর নক্ষত্রের শত্রু, কেতুর শত্রু না কিন্তু। হ্যাঁ স্যার কেতুর মানে চন্দ্র কেতুর নক্ষত্রে বসে আছে, সেই কেতুর শত্রু হচ্ছে শুক্র। তাহলে শত্রু তাকিয়ে পড়েছে চন্দ্রের পরে। আবার আমরা এতদিন কি শিখেছি? হ্যাঁ স্যার দেখেন ভাব বিচারে আমরা শিখেছি লগ্ন সাপেক্ষে শুক্র পাপ, শুক্র পঞ্চমে বসে আছে, কিন্তু পঞ্চমে বসে সে দৃষ্টি দিয়েছে। কিন্তু বিপরীতে কিন্তু কেতু তো এখানে নেই, কিন্তু আলটিমেটলি কেতু কিন্তু লগ্নে রয়েছে, হ্যাঁ স্যার মানে রাশিটা কেতুর সাথে রয়েছে। থাকার কারণে সেই কেতুরও কিন্তু শত্রু রয়েছে শুক্র। তাহলে শুক্র কুম্ভ রাশিতে শুক্র, বুধ শুক্র এক ঘরে, মানে সে দুর্বল, সে কোনো কাজ করতে পারে না, কোনো ফল দিতে পারে না, এটা হচ্ছে আপনাদের শিখিয়েছে। হ্যাঁ তাহলে শত্রুর নক্ষত্র থেকে সে দৃষ্টি দিয়েছে। তাহলে শুক্র আর কেতুর মধ্যে পাওয়ারফুল কে বেশি? বুধ শুক্র যুক্ত থেকে এরা ড্যামেজ হয়েছে, মানে এরা পাওয়ার কম পেয়েছে, ড্যামেজ হয়েছে ড্যামেজ হয়েছে। যখনই ড্যামেজ হয়েছে তখন কেতু পাওয়ার পেয়েছে অলরেডি, অর্থাৎ রাশি পাওয়ার পেয়েছে। সিংহ রাশির লোক তো এমনি পাওয়ার পায়, তারা রাগী, জেদি, ক্রোধী, অহংকারী, অকেন্দ্রিক, হ্যাঁ, হাম্বড়মিয়া, হুঙ্কার করব, এগুলো তো সিংহ রাশির বৈশিষ্ট্য। তাহলে সেই বৈশিষ্ট্যে কেতু রয়েছে, তাহলে বাধা সৃষ্টি করবে। তাহলে এই ব্যক্তি তার বউয়ের কাছে ভিজা বিড়াল হয়ে যাবে, হ্যাঁ স্যার বা তার স্বামীর কাছে ভিজা বিড়াল হয়ে যাবে, হতে বাধ্য। অথবা তার জীবন সঙ্গীকে আশ্রয়, জাতক হলো মহিলা স্যার, জাতক কিন্তু হোক মহিলা। মহিলা, মহিলা হলে স্বামীর কাছে সে ভিজা বিড়াল হয়ে যাবে। এইবার কি হবে? আবার ভিজা বিড়াল না হয়ে যদি উত্তেজিত হয়, মানে সিংহ রাশির ক্ষেত্রে যদি রাশিগত কারণে উত্তেজিতও হয়, তাও সে জড়িয়ে নেবে, উত্তেজনাটা জড়িয়ে রাখার চেষ্টা করবে, কোনো ক্রমে উত্তেজনা বর্ধিত হতে দেবে না। ওটাকে কেতু যেহেতু পেঁচিয়ে ফেলে, দড়ি দিয়ে বেঁধে ফেলে, কেতু হচ্ছে লেজ, সাপের লেজ, সেহেতু সে জড়িয়ে ফেলবে। তাহলে সপ্তম ভাব, সেখানে বসে আছে বুধ, আর একজন পাপ গ্রহ, সে লগ্ন সাপেক্ষে আর একজন পাপ। তাহলে সে পাপ, সে হচ্ছে ধনপতি আর আয়পতি। তাহলে বিবাহের পর তার ভাগ্য উন্নতি হবে কি হবে না? ধনপতি আবার আয়পতি। তাহলে ইনি যদি ম্যাডাম হয়, তাহলে উনার হাজবেন্ড, মানে বিবাহের পর হাজবেন্ডের পদোন্নতি হয়েছে কিনা, হাজবেন্ডের উন্নতি হয়েছে কিনা, বা ধরুন তার আয় উপার্জন বেড়েছে কিনা, তার প্রাপ্তি প্রত্যাশার মিল ঘটেছে কিনা, এইসব বিষয় তো বলতে হবে। তাহলে যখন তার বিবাহ হয়েছে, তার ধনপতি এবং আয়পতি, আয়পতি কি? কেতু 7 নাম্বার নক্ষত্রে আছে। 7 হচ্ছে পুনর্বসু, মানে মানে রাহুর নক্ষত্র নাকি? পুনর্বসু মানে কি? তো না স্যার বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্র নক্ষত্র। স্যার বৃহস্পতি তাহলে নক্ষত্র কেতু বৃহস্পতির নক্ষত্রে আছে, মানে বৃহস্পতির নক্ষত্রে আছে, মানে আয়ভাব, সে কেতু দমন আছে, কেতু নিঃসন্দেহে দমন আছে। আর কেতু তো এমনি নিচস্থ আছে। তাহলে নিচস্থ কেতু এবং দমন কেতু, আর একাদশে কেতু শুভ ফল দেয়। তাহলে একাদশে কেতু শুভ ফল দিচ্ছে, একাদশে কেতু বৃহস্পতির গৃহে, তাহলে বৃহস্পতি এই লগ্নে শুভ কারক গ্রহ, তাহলে বৃহস্পতি শুভ দিচ্ছে। তাহলে বিবাহের পর তার উপার্জন বাড়াচ্ছে, কিন্তু উপার্জন কিন্তু বুধ বাড়াচ্ছে না, বুদ্ধিতে তার আসন উপরে যাচ্ছে না, মানে তার জীবন সঙ্গীর বুদ্ধি, মেধা, ধনের, মানে ধন বলতে অর্থ ধন বাড়তেছে, কিন্তু বুদ্ধির ধন বাড়তেছে না। বুদ্ধি, ধন, যোগ্যতা, আসন এটা বাড়ছে না, একেবারে ক্লিয়ার কথা। স্যার কিন্তু বিবাহটা কি ক্লিয়ার আছে যে বলি তার বলি মানে পরে জীবন বলি, সঙ্গী হবে? পরে বলি, দেখেন। আচ্ছা, ওকে ওকে। তো যখন এটি বাড়তেছে না, যেহেতু আমি জেকে দেব স্যারের সাথে শুধু ক্লাস করছি, তাহলে আমাদের এই বৃহস্পতির কারণে, বৃহস্পতি শুভকারক গ্রহ, কেতু বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে প্রাপ্তি প্রত্যাশা তার ঠিকই পূরণ হচ্ছে। কিন্তু ওই যে আমার আয়পতি যে বুধ, সে বুধ আর ধনপতি বুধ যুক্ত থাকার কারণে আমার সপ্তমের যে কামনা বাসনা, সেটি পরিপূর্ণরূপে পূর্ণ হচ্ছে না। এইবার তার কত বছর বয়স, কোন সালে জন্ম, এটা আমরা জানি না। ধরে এখন যদি আমরা ধরে নিই যে শনি আমার এখানে আছে, তাহলে শনি এখানে আছে এই তাহলে হচ্ছে উম জন্মকালীন, অর্থাৎ এখানে গেলে এক হতে পারে 30 থেকে 5-6 বছর কম, অথবা হতে পারে 60 থেকে 12 বছর কম, মানে 48 বছর, অথবা 30 থেকে 6 বছর কম, এরকম হবে বয়স।
দুটির একটি হবে। 48 বছর, হ্যাঁ, তার মানে ওইরকম হবে। 48 বছর। তার মানে শনির 2 চক্র থেকে আমি বলছি, আমি এটা হচ্ছে মুখে মুখে যে হিসাব, আমি অ্যাকুরেট হিসাব তো আর এখানে করতে পারবো না যেহেতু জন্ম তারিখ নেই। তাছাড়া বৃহস্পতি থেকেও বের করে আমাদের প্রায় জায়গায় চলে যেতে পারবো। তাহলে 48 বছর মানে কম নয়, অনেক সময়। তাহলে সেই সময়টিতে বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতি ষষ্ঠে, অরে গৃহে। কোন গৃহে? প্রতিযোগিতার গৃহে। সে আছে 22 নাম্বার নক্ষত্রে, মানে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্রের নক্ষত্রে যখনই আছে তাহলে বৃহস্পতি সে জীবযোগ তৈরি করেছে। তাহলে জীবযোগ তৈরি করে ষষ্ঠ ভাব, রিপু ভাব, তার রিপুর তাড়না তার মধ্যে নেই। তার ভিতরে নম্রতা, ভদ্রতা, শান্ততা, শিষ্টতা এগুলো রয়েছে। বা তার অত বড় বড় প্রতিযোগিতা নেই, অত পরনিন্দা নেই, পরচর্চা নেই। বা ধরেন তার প্রচন্ড যে ওকে কি বলে উম ভীত সন্ত্রস্ত তাও কিন্তু সে নয়। সিংহ রাশির মানুষ সে তা নয়, সে সাহসী মানুষ। কিন্তু কথা হচ্ছে তার উচ্ছ্বাসন সে কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওই যে নবম ভাব, নবম ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গল কিনা সে রাহু যুক্ত হয়ে 21 নাম্বার নক্ষত্রে অবস্থান করছে। 21 নাম্বার নক্ষত্রটা রবির নক্ষত্র, সে পাওয়ার পেয়েছে। 21 নাম্বার নক্ষত্রটা রবির নক্ষত্র, সে পাওয়ার পেয়েছে। কিন্তু পাওয়ার পেলে কি হবে? সে তো রাহুর সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। তাহলে লগ্নপতি রাহু যুক্ত হয়ে পঞ্চমে বসে আছে। তাহলে সে জন্মগতভাবে তার পিতার তরফ থেকে তার পাওয়ার কথা না। এবার শ্বশুরের তরফ থেকেও কিন্তু পাওয়ার কথা না। পিতা এবং শ্বশুর, পুত্র সন্তানের কাছ থেকে তার খুব বেশি পাওয়ার কথা না। তাহলে কি হবে? তাহলে তার স্বামী থেকে কি হচ্ছে? স্বামী থেকে প্রত্যাশা পাচ্ছে, কিন্তু তার উচ্ছ্বাসন পাচ্ছে না। এইবার যদি বলি এই মঙ্গল পঞ্চমে 21 নাম্বার নক্ষত্রে, তার মানে কি? মঙ্গল রবির নক্ষত্রে, লগ্নপতির নক্ষত্রে। আর লগ্নপতি, লগ্ন এবং রাশি সে কেতুতে বসে আছে। লগ্নের ডিগ্রিটা যদি বলেন তাহলে একটু সুবিধা, না বললে আরো ঝামেলা বাড়বে, মানে দেখা গেল আপনাদের বুঝতে কষ্ট হবে, দরকার নেই। তাহলে সেই কেতু বাধার সৃষ্টি করে, এই যে কেতু কিন্তু আবার সেই মঙ্গলের উপরে তার যুক্ত হয়েছে। হওয়ার কারণে দেখা যাচ্ছে ওই বিবাহ নিয়ে জড়িয়ে হবে, প্রথম বিবাহ ভেঙে যাবে, হয়তো তার সেকেন্ড বিবাহ করতে হতে পারে, তার গার্জিয়ানরা গুরুত্ব দেবে না, এরকম হতে পারে। এমন কিন্তু এরকম একটা ব্যক্তি ইনি হতে পারে। পরে আসি আরো প্রেডিকশনে যাওয়ার আরো পরে আসি। এইবার যে কেদেব স্যার, যদি আমরা সপ্তম ভাব বলি তাহলে আমরা কি বলবো? ওই প্রত্যাশা প্রাপ্তির আমাদের যে মিলনটা হলো না, সে যে পেল না, তার জন্য উচ্ছ্বাসন কেন পাচ্ছে না? নবম ভাবে মঙ্গল রাহু যুক্ত থাকার কারণে এবং রবির নক্ষত্রে মঙ্গল থাকার কারণে সে পাওয়ারফুল হয়েছে। কিন্তু 20 নাম্বার নক্ষত্র শুক্রের নক্ষত্রে যখনই রাহু আছে, তার ভিতরে ভালোবাসা প্রেম উতলে গেছে। কোন ভালোবাসা প্রেম? বাবার জন্য, শ্বশুরের জন্য, পুত্র সন্তানের জন্য। এই 3 জায়গায় তার ঘাটতি। এই 3 জায়গা থেকে তার লালসা পূরণ হচ্ছে না। তাহলে ওই দিক থেকে যখন তার মনের বাসনা পূর্ণ হচ্ছে না, তখনই তো তার প্রাপ্তি প্রত্যাশা আর মিলছে না। আবার কেন মিলছে না? পঞ্চমপতি বৃহস্পতি এবং অষ্টমপতি বৃহস্পতি যে কিনা এই লগ্নের শুভকারক গ্রহ, তার উপরেও তো রাহু দৃষ্টি দিয়েছে। তাহলে কেমনে হবে? কি করে হবে? দেবেটাকে? তাহলে ধনপতি আয়পতি সে দিতে পারছে না। এই লগ্নের পঞ্চম অষ্টমপতি বৃহস্পতি সে দিতে পারছে না। লগ্নের তৃতীয় অষ্টমপতি শুক্র, সে তো লগ্ন সাপেক্ষে পাপ, সে সপ্তমে থেকে দিতে পারলো না। ধনপতি এবং আয়পতি বুধ সে দিতে পারলো না। তাহলে লগ্নপতি রবি অষ্টমী একই দিচ্ছে। অষ্টমে সে 25 নাম্বার নক্ষত্রে, মানে কার নক্ষত্রে? পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতির গৃহগত রবি, বৃহস্পতির নক্ষত্র যুক্ত রবি, সেই রবিও অষ্টমে নিধন স্থানে, মানসিক কষ্টের জায়গায়, পরাভবের জায়গায়, অপমানের জায়গায়, মৃত্যুর জায়গায়, বাধার জায়গায়, শোকের জায়গায়, পরাজয়ের জায়গায়, অপবাদের জায়গায়, এমনকি ঝুট ঝামেলার জায়গায় সে বসে আছে। তাহলে বৃহস্পতির নক্ষত্রগত যুক্ত লগ্নপতি বা রাশিপতি, সে তাকে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করতে পারছে না। তাহলে মানুষটি কেমন হবে বলেন জেকে দেব স্যার? আমি যা বললাম সঠিক না ভুল? না স্যার, আপনি তো সঠিকই বলছেন স্যার। আমি আর একটু ভিন্নভাবে হ্যাঁ বলবো বলেন, স্যার। বলেন। হ্যাঁ, স্যার আমি একদম ইজি ভাবে বলি হ্যাঁ আর কি স্যার। মানে
আপনি তো স্যার মূল বিষয়টা বলে দিচ্ছেন। যেমন স্যার যেমন সপ্তমপতি দশমে গেছে। হুম তো সপ্তম হচ্ছে স্যার আমাদের হচ্ছে সহধর্মিণী যদি হুম ধরি, তো সহধর্মিণী গেল দশমে কর্মক্ষেত্রে হুম গেল। তো সেক্ষেত্রে তো এই এই যিনি এই এটা যেহেতু আবুল ভাই বলেছে একটা জাতিকার চক, হুম তো জাতিকার হচ্ছে স্বামী হুম স্বামী তো স্বামী গেল কর্মক্ষেত্রে। হুম তাহলে ব্যক্তির স্বামী কর্মক্ষেত্রে গিয়ে সে শনি কারক গ্রহ, মানে এখানে যে গ্রহটা বসেছে সেটা শনি। তো আমরা জানি শনি রেসপন্সিবল একটা গ্রহ। তো সপ্তমপতি দশমে গিয়ে কর্মক্ষেত্রে গিয়ে সে মানে দায়িত্ববান গ্রহটা কর্মক্ষেত্রে বসে আছে। তাহলে উনার এই যে মহিলা বা উনি জাতিকা, উনার হচ্ছে স্বামীর সময়টা পাবে না। স্বামীর কাছ থেকে যে সময় পাওয়া উচিত একজন রমণীর, সেটা উনি পাবে না, কারণ উনার স্বামী কর্মব্যস্ত মানুষ এবং কর্মে দায়িত্ববান মানুষ, সে কারণে মানে উনি সেই সময়টা পাবে না। তো এটাও তো স্যার আমরা এইভাবেও তো স্যার একদম একটা প্রাথমিক যে চিন্তা ভাবনা স্যার, সেই প্রাথমিক চিন্তা ভাবনাটা তো স্যার আমরা এইভাবে করতে পারি ওইভাবে স্যার। তো করলেন, প্রাথমিক চিন্তা চেতনা করার ক্ষেত্রেও তো আরো বলতে হবে এটা তো উচ্চতর ব্যাস, এখানে আরো ডিপে ঢুকাই দিতে হবে তো। তাহলে হ্যাঁ সে স্যার। আছে কি, শনি আছে 4 নম্বর নক্ষত্রে, রোহিণী মানে চন্দ্রের নক্ষত্রে। তাহলে বীর্যোগ তৈরি করেছে না এখানে, হ্যাঁ স্যার, রোহিণী শনি নক্ষত্র। চন্দ্র হ্যাঁ বীর্যোগ স্যার। তৈরি হয়ে গেছে না। তাহলে বীর্যোগ হ্যাঁ তৈরি করেছে। হয়ে সে কি করেছে স্যার। করেছে, দ্বাদশে ব্যয় ভাবে দৃষ্টি দিয়েছে, হুম। সে মিত্র ভাবে দৃষ্টি দিয়েছে, আবার সে সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে। তাহলে এই যে বীর্যোগ, বৃহস্পতির দৃষ্টিও এই বীর্যোগ দ্বাদশ ভাবে দৃষ্টি, এই বীর্যোগ চতুর্থ ভাবে দৃষ্টি, এই বীর্যোগ হচ্ছে আপনার সপ্তম ভাবে দৃষ্টি। তাহলে দ্বাদশ ভাব, সপ্তম ভাব আর চতুর্থ ভাব কি ভালো আছে? আছে? জেকে দেব স্যার কই? হ্যাঁ, না স্যার, না না নেই। স্যার, না স্যার, এখানে দ্বাদশ ভাবে দৃষ্টি দেওয়ার নেই। কারণে ওনার ঘুমের সমস্যা হ্যাঁ হবে স্যার। চতুর্থ ভাবে দৃষ্টি দেওয়ার কারণে পারিবারিক জায়গায় সুখের কিছুটা ঘাটতি সৃষ্টি করবে স্যার। আর সপ্তম ভাবে যেহেতু দৃষ্টি দিছে, সেক্ষেত্রে আপনি প্রথম যেটা বলছেন যে ওনার হচ্ছে জীবন সাথীর একটু ডমিনেটিং পাওয়ার থাকবে আর কি স্যার। হ্যাঁ, এইবার হচ্ছে ধরেন তার বয়স 48 বছর, তাহলে ইনি জীবনে কবে থেকে আঘাতটা পেয়েছে, ইনি জীবনে আঘাতটা কবে থেকে পেয়েছে? এনার জীবনে ধরেন দশা অন্তর্দশা আমরা বের করতেছি না, একটু আঘাতের কথাটা বলি, যে কত সাল থেকে বা কত বছর বয়সের থেকে সে আঘাতটা পেয়েছে। তাহলে আঘাতটা ওনাকে কে দিল? মানে উনার জীবনে যে বললাম পিতা পুত্র শ্বশুর, মানে পিতৃতুল্য যারা, তাদের কাছ থেকে মানে মনোমতো চাওয়া পাওয়া তার পূর্ণ হয়নি, না হওয়ার কারণে তার জীবনে ব্যথাটা ওখানে। এমনকি জীবন সঙ্গীর কাছ থেকে তার যে প্রাপ্তি বা প্রত্যাশা তার যতটা, সেটাও হয়নি। তো এটা কেন হয়নি, কত বছর বয়স থেকে হয়নি? এটা কিসের দশায়, যেহেতু চন্দ্র কেতু নক্ষত্রে কেতুর দশায় জন্ম, তাহলে কেতু থেকে আমাদের হিসাব করতে করতে 48 বছর যেতে হবে, ধরেন কেতু 7 বছর, তারপরে শুক্রের 20 বছর 27 বছর, তারপরে কৃত্তিকার ওই মানে রবির 6 বছর 33 বছর, 33-এ পরে হচ্ছে চন্দ্রের 10 বছর, তাহলে 43 বছর, 43-এ পরে মঙ্গল 7 বছর মানে 50 বছর, মানে মঙ্গলের দশা। আমরা মঙ্গলের দশায় গেলাম না, বা দশা আমাদের বিচার করার দরকার নেই, কিন্তু কথা হচ্ছে যে এই জায়গায় কষ্টটা দেওয়ার মূল উদ্দেশ্য কি, ইনার জীবনের বাধাটা কোন জায়গায়? সপ্তম ভাব বিচার করতে গিয়ে, অষ্টম ভাব এবং নবম ভাব আমরা বিচার করতে গিয়ে আমাদেরকে এই জিনিস আমাদের এই চতুর্থ পঞ্চমে আসার দরকার আছে? দরকার নেই। কিন্তু আমরা আসতেছি কেন? আমরা একটু আগের শিক্ষাগুলো আমাদের একটু দুর্বল থাকার কারণে আসছি, না হলে আসতাম না। ওই প্রাথমিক ব্যাচ যেভাবে এবারে শিখে আসতেছে, এইভাবে হলে তাদের জন্য আশা লাগবে। সপ্তম ভাব বললেই তারা কিন্তু এই ভাবগুলো তারা করে দিত, ম্যাক্সিমামে করে দিত, কিন্তু আমরা পারছি না। তাহলে এই সপ্তম ভাব যদি আমাদের যেতে হয়, তাহলে সপ্তমের সঙ্গে আমাদের কানেকশন যার যার হয়েছে, সেই সেই জায়গাগুলো তো আমাদের দেখতে হবে। সেগুলো তো আমরা দেখলাম, সেগুলো তো আমরা প্রথমেই আমি বললাম যে এই এই জায়গায় কানেকশন তৈরি হয়েছে। তাহলে সেই কানেকশনের ফলাদেশ যদি বলি, তাহলে কি সপ্তম ভাব মিলবে না? যদি অষ্টম ভাব বলি মিলবে না? যদি নবম ভাব বলি মিলবে না? যদি না মেলে তাহলে তো জ্যোতিষ হবে না, তাহলে তো আর জ্যোতিষ হলো না, মিলতে হবে।
তাহলে এবার মিলতে গেলে আদৌ মিলতেছে কিনা সেটি জানার আগে এখান থেকে এইবার আপনারা যারা আহ, এতদিন ক্লাস করে আসছেন তারা একটু বলেন, কেউ এর ভিতর দিয়ে কেউ একটু বলেন। আর হচ্ছে আবুল হোসেন সাহেব একটু শনির ডিগ্রিটা একটু বলবেন আমার, শনির ডিগ্রিটা আর মঙ্গলের ডিগ্রিটা, এই দুটো ডিগ্রি একটু আমার লাগবে। স্যার এই সপ্তমপতি শনি এবং দশমপতি শুক্র এর সঙ্গে যে কানেকশন তৈরি আছে স্যার, যেমন অল্টারনেটিং একটা কানেকশন আছে, শুক্রর ক্ষেত্রে শনি গেল, শনি ক্ষেত্রে শুক্র আসে, সপ্তমপতি দশমপতির মধ্যে যে একটা অল্টারনেট একটা যোগ আছে স্যার, এই যোগের এটা সঙ্গে কি কোনো ক্ষেত্র সম্পর্ক আছে স্যার? বিনিময় যোগ, ক্ষেত্র যেমন সিংহাসন যোগ সপ্তমপতি হয়েছে কি হয়নি, এটা আগে বলতে হবে। স্যার শনির হ্যাঁ, ডিগ্রিটা শনির ডিগ্রি কত কত 21 ডিগ্রি স্যার। শনি 21 ডিগ্রি, একটা আর হয়েছে, মঙ্গল? কারণ দুটি পাপ গ্রহ, শনিও পাপ শুক্র। মঙ্গল হলো 29 Okay. ডিগ্রি। আর লাগবে না, এই এই দুটা জিনিস আমি একটু নোট, আর লাগবে না, আর কিছু লাগবে লগ্ন না। দিব স্যার? জি স্যার কেন্দ্রপতি যখন কেন্দ্রে বা ত্রিকোণে থাকে তখন ক্ষেত্র সিংহাসন যোগ সৃষ্টি হয়, স্যার। তো এখানে কেন্দ্রপতি হ্যাঁ, আছে স্যার, তো সেক্ষেত্রে ক্ষেত্র সিংহাসন যোগ তো সৃষ্টি হলো স্যার। দেখলাম দুটি শনিও বলছি কেন্দ্রপতি যখন কেন্দ্রে বা ত্রিকোণে থাকে তখন কেন্দ্র হ্যাঁ, কেন্দ্রপতি যখন কেন্দ্র শোনা যাচ্ছে না কেন, আপনার কথা বেঁধে যাচ্ছে কেন? কেন্দ্র বলছি স্যার কেন্দ্রপতি যখন কেন্দ্রে বা ত্রিকোণে করে তখন তো স্যার ক্ষেত্র সিংহাসন যোগ সৃষ্টি হয়। এখানে সপ্তম কেন্দ্রপতি দশম কেন্দ্রিকে অবস্থান করছে স্যার, সেক্ষেত্রে তো মানে এই কেন্দ্র ক্ষেত্র সৃষ্টি সিংহাসন যোগ হলো, সৃষ্টি হলো কিন্তু স্যার। ক্ষেত্র সিংহাসন যোগটা সৃষ্টি হয়েছে এই ক্ষেত্র সিংহাসন যোগ ভঙ্গ হতে পারতো কি হলে? স্যার এখানে যেহেতু স্যার শুক্র লগ্নের পাপ, শনিও পাপ, তো এই ক্ষেত্রে এবং বুধ এখানে যেহেতু নিষ্ক্রিয়, দ্বিতীয় পতি যে বুধ নিষ্ক্রিয়, তো বুধ শনি গৃহে অবশ্যই শনির তত্ত্বাবধানে কাজ করবে, এবং বুধ শুক্র যে একটা ক্ষেত্র বিনিময় হয়েছে, এই ক্ষেত্রিমলে ফল পাওয়া যাবে। কারণ কি, কেন্দ্রপতি এবং কেন্দ্রপতি যদি কেন্দ্র অবস্থান করে, সেও দশমে এবং সপ্তমের সঙ্গে সুন্দর কথা, ক্ষেত্র বিনিময়, তো এই ক্ষেত্র বিনিময় হ্যাঁ স্যার হ্যাঁ, ফল পাওয়া যাবে, যেটা সুবীর আমরা মহন্ত ক্ষেত্র বাবু সিংহাসন খুব বলা হয়ে সুন্দর থাকে। কথা শুনলাম। এইবার এই শুক্রকে 25 নম্বরে না থেকে যদি 24 নম্বরে থাকতো তাহলে কি ক্ষেত্র সিংহাসনের সেই একই ফল পেতেন? না স্যার, তাহলে সেক্ষেত্রে আমাদের নক্ষত্র ব্যতিক্রম শিখতে হতো। হবে, তাহলে কারণ স্যার রাহুল তখন কিন্তু নক্ষত্রে চলে যাইতো, শুক্র রাহুল রাহুল নক্ষত্রে নক্ষত্রে থাকতো। চলে যেত। তাহলে রাহুল নক্ষত্রে থাকলে তখন কি হতো? আর শনি যে চন্দ্রের নক্ষত্রে থাকলে তাহলে কি হতো? বা ধরেন শনিকে মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে যদি আমরা আনতাম, আর যদি শুক্রকে আমরা শনির নক্ষত্রে রাহুর নক্ষত্রে নিতাম, তাহলে রাহু মঙ্গল যখন যোগ তৈরি করত তখন কি আর ক্ষেত্র সিংহাসন যোগ থাকতো? না স্যার, তখন থাকতো না। স্যার আমাকে একটা জিনিস বুঝাই দেবেন স্যার, এই সপ্তম পথির দশমে গেলে ওই যে দিয়া তার স্বামী বিচার হইলে কি হবে, এটা আমরা সপ্তম বুঝি পতি নাই স্যার। দশমে গেলে স্বামী বিচার হবে না কেন? যন্ত্র সপ্তম স্যার। পতি দশমে গেছে মানে কি, জীবন সঙ্গী দশম ভাবে গেছে। তাহলে জীবন সঙ্গী দশম ভাব মানে দশম ভাবে জীবন সঙ্গী কর্মটর্ম পাবে কিনা, কাজ বাজ করবে কিনা, এগুলো গেছে। এটার আবার ঠিক আছে না স্যার, বুঝার কি আছে, ওটা তো সহজেই বুঝছিলাম না বোঝা স্যার। যাচ্ছে। বুঝছি স্যার। এই জাতিকা কি বিবাহিত? আমি হাউজের কাছে প্রশ্ন রাখলাম। হ্যাঁ, আমি ওটার উত্তর কিন্তু দিয়ে গেছি, দিতে যেয়ে থেমে গেছি। আমি কিন্তু বলেছি যে কোন বছরে তার এই অবস্থান তৈরি হয়েছে সেটা কিন্তু বলবো। স্যার হ্যাঁ আপনি একটু পরে হ্যাঁ বলেন স্যার, হ্যাঁ আপনারটা আমি ধরছি একটু জায়গায়। আমি হাউজের হুম। কাছে প্রশ্ন রাখছি, আপনি ছাড়া স্যার। এটা আমি যদি বলি তাহলে স্যার আধ্যাত্মিক বিবাহিত একবার বিয়ে করছে বিবাহিত না, কিংবা বিবাহিত আরেকবার না। বিয়ে হবে, এরকম বিবাহিত প্রথমে সে। আগে বলেন তার বাবা নেই, এটা সঠিক আমি কিনা? বিবাহিত না। হ্যাঁ, গেল। সঠিক। ওনার জীবনে মানে দেখা যাচ্ছে আর দুটা জিনিস, আরো দুটো জিনিস বলেছি, সে দুটো জিনিস পরে জানি। যেমন আমি বলেছি, তারপরে আরেকবার রিপিট করে দিই, যে পুত্র সন্তান নেই, শ্বশুর নেই, মানে শ্বশুরের ইয়ে পাইনি, পুত্র সন্তানের স্বাদও সে পায়নি। এই দুটো কথাও কিন্তু আমি আগে বলে গেছি, আবার রিপিট করলাম। তো যাই হোক,
অনধিকার চর্চা। যা হোক, আপনারা বলেন, তারপরে বলি। হ্যাঁ, হ্যাঁ স্যার, আপনারটা আমি শুনছি স্যার, এবং আমি হ্যাঁ, ওখান থেকে পরে আপনার কাছে অন্য জিজ্ঞাসা দিব। বাট হাউজের কাছে প্রশ্ন রাখছি যে এই জাতিকে কি বিবাহিত, সেটা বোঝা স্যার যায় এই কিভাবে? সপ্তমী বুধের জন্য বিবাহ হইলে অনেক দেরিতে হয়েছে বা বিবাহে ঝামেলা আছে, একবারে স্যারের মতো পিন পয়েন্টে যাইতে পারবো না। সপ্তমী বুধ, অনেক সময় সপ্তমী বুধ থাকলে বিবাহ হয়ও না। আপনি বলবেন কি, আমি বলবো কি, কথা হচ্ছে সেই জায়গায়। আমি তো সংক্ষেপে অন্যভাবে বলে দিতাম বিবাহে ঝামেলা, এটা বলতাম, আর কিছু না। তাহলে বিবাহ হইলেও ভালো, না হইলেও ভালো, এই ওই ডিভোর্স না হইলেও না, ভালো। স্বপনদা বলেন, স্বপনদা। হ্যাঁ। ও দাদা, আমার মাথায় আসে না। তাইলে কিশোরী মোহন বাবু বলেন একটু, উনি কি কিশোরী বিবাহিত? মহাশয় ধরেন, উৎসুক এক ঘরে আপনার মানে ভালো ফল দেয় না, সেই হিসাবে আমি বলতে পারি যে আপনার কিশোরী মোহন বাবু বলেন, উনি কি বিবাহিত? না না, বিবাহ অবিবাহিত। আমি আর বলতে পারতেছি না ডিভোর্সি, এটা। আচ্ছা, আর ডিভোর্সি বলা যায়, ডিভোর্সি বলা যায় স্যার। সুবীর মহন্ত বাবু বলেন তো, উনি বিবাহিত কিনা? হ্যাঁ, বিবাহিত। শুক্রের দশা বিয়ে হয়েছে না। স্যার আমি আর এক জায়গায় দেখছি যে বৃহস্পতি যদি থাকে, ওই বৃহস্পতির নক্ষত্রে বুধ আছে, এইটার ভিতর শতকরা 50 জন ডিভোর্স হয়ে যায়। লগ্ন জয়ন্ত সেটা স্যার, তো আপনি আমি বলেন বললাম। একটু। লগ্নপতি অষ্টমে গেছে, ওইভাবে এনার লগ্ন দুর্বল হয়েছে। বিবাহিত বা বিবাহিত না, এটার জন্য তো আমাদের একটা নির্দিষ্ট সূত্র অনুসারে কথা বলতে হবে। ঠিক আছে, তো এখন এটা এটা হচ্ছে স্যারই বিষয়। বলে ক্লিয়ার করে দিবেন আমাদের, কেন আমরা হচ্ছে 5 জন যদি বলি বিবাহিত আর 5 জন বিবাহিত না, তাহলে 5 জন সেরা হয়ে গেলাম আর 5 জন হচ্ছে ইয়ে হয়ে গেলাম। না, ব্যাপারটা তাহলে এরকম স্যারই না। দেন, আমরা স্যার, যদি এটা আপনি মানলে হবে। সমাধান দেন। দুজন বিবাহিত, যে আর বলবে দুজন যে বলছে বিবাহিত, বিবাহিত, কেন বিবাহিত, কোন সূত্রের ভিত্তি করে বিবাহিত, সেটাকে ক্লিয়ার করতে হবে। আর যিনি ক্লিয়ার করে দেখ। যিনি বলবেন বিবাহিত না, তাকেও ক্লিয়ার করতে হবে কোন সূত্রের উপরে ভিত্তি করে বিবাহিত না বলছেন। তো সুবীর দা যেহেতু বলছেন বিবাহিত, কোন সূত্রের উপরে বিবাহিত বলছেন, এটা ক্লিয়ার করুন, তাহলে অন্যরা শিখতে পারবে। আমি বলি, এইটা আমার একটা ক্লায়েন্টের, আমি কিছুটা জানি তার সম্পর্কে, সে একটু আমার বলে কাছে নিই, একটা জিনিস জানতে চাইছে। আগে আপনি বলি। আপনি এটা পরে আসুন, মানে ওই আপনি জিনিসটা ক্লিয়ার এখন হোক। বলিয়েন না। কোন সূত্রে এটা বিবাহিত সুবীর দা সুবীর মহন্ত বাবু বলেন, করুন। বলেন। হ্যাঁ স্যার, বলছি আপনি তো বলছেন বিবাহিত, আমি বললাম কিসের কিসের উপরে উপরে বললেন ভিত্তি করে বলছেন বিবাহিত? বিবাহিত? আমি বললাম ওনার শুক্রের কিসের? দশাতে বিবাহ সম্ভব। কারণ তৃতীয়পতি, হ্যাঁ, শুক্রের দশাতে বিবাহ সম্ভব এনার। অবশ্য সেটাই বলেছে। এইবার আমি বলি, এনার চেহারা একটু বলি প্রথম। বলুন স্যার। আবুল হোসেন সাহেব প্রথম হুম। বলবো, একটু বলেন চেহারা স্যার, বলবো। এইটা ইন্টারেস্টিং। জি স্যার। খাজো খাজো জি ধরনের জি স্যার, বলেন। মেয়েরা আছে না, যারা খাজা খাজা, মানে একটু নরম তরিবাত কম, খাজা খাজা দেখতে, মানে খাজা খাজা দেখতে। উদাহরণ তো এইভাবে ক্লাসে দেওয়া যায় না, যেহেতু রেকর্ড হচ্ছে, মানে আমি বুঝতে পারছি, হ্যাঁ, ঠিক আছে, এরকম। আমি বুঝতে পারছি, আবার দেখা ঠিক আছে যাচ্ছে এটা। ওই জি যেসব জি, ঠিক মানুষটি আছে। একটু অনধিকার হয়ে যায় কিনা জানি না, ক্লাসে এরকম বলতেছি, যেহেতু সিংহ লগ্নের একটি কথা মনে রাখতে হবে, বুধ শুক্র পাপ, মঙ্গল বৃহস্পতি শুভ, আর হচ্ছে বৃহস্পতি শুক্রের সম্বন্ধ কখনোই রাজযোগ হবে না, এটা সিংহ লগ্নে হবে না। তো বৃহস্পতি শুক্রের সম্বন্ধ হলে কখনোই রাজযোগ হবে না। তাহলে বৃহস্পতি শুক্রের কোনো সম্বন্ধ তো হয়নি, উপরন্তু হইলেও রাজযোগ হতো না, এই কথাটা বলা আছে। তাহলে বৃহস্পতি হচ্ছে এই লগ্নের অষ্টম এবং পঞ্চম পতি, যেহেতু পঞ্চম ভাবের অভাব সৃষ্টি করেছে, তারপরে হচ্ছে এই ব্যক্তির পঞ্চম সপ্তম ভাবের অভাব সৃষ্টি করেছে, বিবাহ তো হয়নি। যারা একটু ওই তৃতীয় লিঙ্গের ভাব ধরনের মানুষ যারা থাকে, এই মানুষটি সেই রকম, ইনার বিয়ে হয়নি। ইনার বিবাহের বিয়েটা ভেঙে গেছে, সঠিক হলো স্যার, বিবাহের বিয়ে পরিকল্পনা হয়নি নষ্ট স্যার। হয়ে গেছে, 34 বছরে শেষ, ও পাঠ শেষ। জি, হ্যাঁ, বিবাহটা হয়নি, উনি অবিবাহিত। এই স্যার যেটা এই বলছেন 34 বছরে একটু ঘুমেও মিলছে এইখানে স্যার। তার জীবন পার করে দিয়েছে, মানে এখানে আর তার বিবাহের কোনো কথা এরপরে আর তোলেই নাই জীবনে। এবং মানুষটি ওই তৃতীয়ের মতো ওই রকম ক্লাসের মানুষ, খাজা খোঁজা মানুষটি, উঁচু লম্বা মোটা সোটা খাজা খোঁজা মানুষ। এই জি ইনার জীবনে 43 বছর জি, বয়সে একটা সঠিক স্যার, বড় সঠিক। শোক গেছে। বাবা তো আগে হারাই গেছে,
আর পরে যদি মা থেকে তাকে তাকে 43 বছর বয়সে হারিয়েছে, অর্থাৎ নেই তার এখন। বুঝতে পেরেছেন? জি। 43 আসলো মানে 3.5 কোনো ক্রমেই কিন্তু না, এই ওটা তো জন্য শিখাবো না, ওটা বলেছি, ওটা তো আহ, যা- স্যার সপ্তমে কি ওটা স্যার সপ্তমে প্রাথমিক তো ক্লাসে পাবো আমি তাহলে কালকে সেটা ক্লাসে বলেছি যে এটা শিখাবো না, এটা এত সোজা না। আমি কোনো দশা হিসাব টিসাব বুঝি না। সপ্তমে আমি কিছুটা পাবো দশা তাহলে সেটা হিসাব, বললাম। আমি ওই পতাকি চক্র, ওই চক্র বক্র ওসব আমি বুঝি না। সান্নাড়ি নবাংশ ওগুলো আমি বুঝি না। আচ্ছা আমি যেটা বলবো সেইটাই জ্যোতিষ। এখন কথা হচ্ছে ধরে আমি নেওয়া। ডিগ্রি নিছি, ডিগ্রির সাথে কি যোগ করেছি কি করেছি আমি জানি না, কিন্তু সাল আজকে আমি স্যার উল্লেখ করে আমাদের দিয়েছি, দেন এটাই রাইট। আমি তো আর এখানে আপনাদের আড়ালে থেকে তো সফটওয়্যার চেপে দশা দেখি নাই নিশ্চয়ই। তাহলে আমি তো না না সবসময় সামনেই আছি এই আলোচনার থেকে শুরু। স্যার এটাই আমাদের দেন স্যার, আমাদের সবাই দাবি। ওটা শেখাবো না। ঠিক আছে স্যার বলেন। স্যার ওইটা হোমওয়ার্ক দিয়ে দেন, সামনের সপ্তাহে যে যে ব্যাপার বলবে আমি বলবো স্যার, সবাই তাহলে বলবো বলেন, কি জন্য বিয়ে এখন হয় না। বলেন কেন, সামনের সপ্তাহে কেন না ওটা বলবেন? আমার দেখতে হবে। না স্যার আমি আমি এখন তো বলতে পারবো না, ওটা আমার দেখতে হবে, না দেখবো দেখে চেষ্টা করবো, ওকে, তাহলে চেষ্টা হোমওয়ার্ক করে যা পারি দেখেন লিখবো, সবাই কেন দিয়ে দেন, বিবাহ সবাই হয়নি চেষ্টা দেখেন, করবো। হ্যাঁ এবং হোমওয়ার্ক অবশ্যই তার অবশ্যই বাবা এটা কেন নেই, বাবা হোমওয়ার্ক কত থাকবে এটা। বছরে মারা গেছে এটা বলতে পারবেন? এটা নোট নেন, বাবা কত বছরে মারা গেছে। তাহলে আমি একটু বলার চেষ্টা করে দিই, না করে দেবো নাকি এখানে, নাকি আপনারা ওই রিসার্চ করে বের করেন? না স্যার বাবাটা বলেন, ওটা স্যার আমরা একটু পারবো না। হিন্টস দেন স্যার, হিন্টস বাবাটা দেন। পারবো না স্যার, ওই বিবাহ কি জন্য হয় না এটা স্যার আমরা চেষ্টা করতে পারবো, এটা সূত্র দেখা যাবে, কিন্তু বাবা কি জন্য মারা গেছে এটা পারবো না স্যার, এই ব্রেন 24 আমার মাথায় নাই, আমার মাথায় নাই। এটা হচ্ছে আহ, ওই ডিগ্রি দেখে মনে হয় স্যার, দশা অন্তর্দশা। দশান্ত দশা কি আমি এখানে বের করে নিয়ে বসে আছি নাকি? দেন। আমার স্যার এক হাতে দশা হলো অন্তর্দশা এই দেখেই সুখ, দেন। আর এক হাতে পান। ওটা মনে মনে ডিগ্রি দেখে ডিগ্রি দেখে তো দশা বোঝা কই যায়। ডিগ্রি নিছি? ডিগ্রি আমি তো দেখে চন্দ্রের বলতে ডিগ্রি স্যার। নিইনি, চন্দ্রের হ্যাঁ। এই ডিগ্রি তো আমি গোপন নিইনি, সূত্র তো আমাদের দেবে না স্যার। বুঝছি? স্যার চন্দ্রের ডিগ্রি নেন নাই, কিন্তু আপনি তো বলতেছেন যে ডিগ্রির হিসাবটা আপনার মাথায় ঘুরছে এবং রেজাল্ট জায়গা মতো টাচ করে ফেলছেন, তো এই সেই গণিত দুটো জ্যোতিষটাই ডিগ্রি তো তো একটু আমি ধরাইতে নিয়েছি, হইবে স্যার। একটি মঙ্গল আর একটা শনি নিয়েছি তো আমি। তাহলে আমি জি যেটা নিয়েছেন। আপনাদের শিক্ষা দিতে চাচ্ছি, যেটা দেইনি, কুকীগত করে রেখেছি এতদিন, কথা হচ্ছে যে প্রত্যেকটা গ্রহ, চন্দ্র মাতৃকারক, রবি পিতৃকারক। তাহলে রবি কত ডিগ্রিতে থাকলে কত বছর বয়সে রবির ফলটা পাবেন, রবির শিক্ষাটা, রবি যে যশ খ্যাতি দেবে কত বছরে দেবে, এটা কিভাবে বের করবেন? যে ব্যক্তি রবির দশা জীবনেও পাবে না, তাহলে সে ব্যক্তির রবির যশ কিভাবে পাবে? যে ব্যক্তি চন্দ্রের দশা পাবে না, সে ব্যক্তি কি তার মায়া মমতা পাবে না? সেটা কোন বয়সে পাবে? চন্দ্রের দশা চন্দ্রের অন্তর পাচ্ছে না, তাহলে সে মায়া মমত্বটা পাবে না জীবনে, তাহলে সে কিভাবে পাবে? ধরেন শনির কষ্ট, শনির কষ্ট আর পাবে শনির তো যোগ, বটেই স্যার। হ্যাঁ যে ব্যক্তি শনির দশা শনির অন্তর্দশা পাচ্ছে না, সে ব্যক্তি তুলা লগ্ন বৃষ লগ্নের রাজযোগকারক গ্রহ শনির দশা অন্তর্দশা পাচ্ছে না, সে ব্যক্তি কি শনির যোগ সাধনা একাগ্রতা করবে না, বা শনির নিঃস্বরিক্ত ধ্বংস হবে না? তাহলে সেটি কিভাবে বের করবে? শনির দশা সে জীবনেও পায়নি, 120 বছর না বাঁচলে যদি তার দশা শুরু হয়, ধরেন এই দত্তরি শনির দশা পাবে না কোন দশায় জন্মগ্রহণ করলে, বুধের নক্ষত্রে, ওই বুধের দশায় যদি জন্মগ্রহণ করে, তাহলে 100 বছরের পরে যে শনির দশা পাবে, 99 বছর না 101 বছর বয়সে যে সে শনির দশা পাবে, তাহলে 101 বছর তো সে বাঁচবে না, তাহলে সেই ব্যক্তি কি শনির যোগ সাধনা পাবে না? এইবার একটা ব্যক্তি ধরেন গণিতে পুরস্কার পাবে বা গবেষণায় পুরস্কার পাবে, সে জীবনে একটা বই লিখবে, একটা বই মাত্র লিখবে, সেটি কে লেখাবে? বুধ লেখাবে। তাহলে বুধ কত বছরে তাকে এই ফলটা দেবে? সে ধরেন বুধের দশা কোনোদিন পায় না, তাহলে কি হবে? সে কি পাবে না এর ভিতর জীবনে? সেটা কি দিয়ে বের করবে? এইবার ধরেন কেতু, তার জীবনে একবার একটু হাসাড় খাবেই, শিশুবেলায় হাসাড় এমনিই খায়, তা বয়সকালে বুড়ো কালে কোন সময় খাবে
সেটি কেতুর দশা সে কোনোদিন পায়নি। ধরেন শুক্রের দশায় জন্মগ্রহণ করেছে, কেতুর দশা পেতে গেলে হচ্ছে 113 বছর বয়সে পরে যে পাবে। তাহলে এটি আপনি কিভাবে বের করবেন? ধরেন এই অন্তর্দশা জায়গায় আবার যদি বলি বৃহস্পতির দশা, যে সে কবে তীর্থভ্রমণ করবে, সে বৃহস্পতির দশা সে কোনোদিন পেল না। যদি বৃহস্পতির দশা ধরেন কোনো ব্যক্তি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাহলে সে তো বৃহস্পতির দশা পাবে না। ভালো করে বুঝেন, 104 বছর বয়স হয়ে গেলে তারপরে সে বৃহস্পতির দশা পাবে। তাহলে 104 বছর বয়সে আপনি তাকে হজে নিয়ে যাবেন? এটা এই কল্পনা করে রাখলেই হবে? তাহলে সে কত বছর বয়সে পাবে? প্রত্যেকটা গ্রহের ডিগ্রির সঙ্গে এমন একটা সূত্র রয়েছে যে প্রত্যেকটা গ্রহের ডিগ্রির সঙ্গে তার একটা বয়স যুক্ত করে দিলে সেই বয়সে সেই গ্রহের ফলটা দেবে। আমি যদি বলি আমার জীবনে 5টি বই বেরোয়, এত বই বেরোলো না, তাহলে আমি যদি বলি 6ষ্ঠ বই আমার কবে বের হবে? ধরেন আমি বললে আপনারা হয়তো ভাববেন যে স্যার জবরদস্তি করে, বা স্যারের তো লেখাই আছে ওই দিয়ে বের করে দিয়েছে ওই সময় মিলানো। কিন্তু কথা হচ্ছে আমি ক্লায়েন্ট বা আমার আর একজন, মানে ওই একটা মজার কাহিনী একটু বলে নি। এক পাহাড়ি মানে বনে জঙ্গলে যারা থাকে তারা বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা আয়না পাইছে। তো এই ফেসবুকে দেখেছি কয়েকদিন আগে, আয়নাটা পেয়ে করেছে কি, সে প্রথমে নিয়ে গেছে তার নিজেকে দেখতেছে, নিজেকে তো কোনোদিন আয়নায় দেখিনি সে কেমন, এখন সে নিজেকে দেখেছে, দেখার পরে নিয়ে গেছে বউয়ের কাছে, যে খুব সুন্দর একটা ছেলে দেখা গেছে। এইবার বউয়ের কাছে গেলে দেখতেছে একটা সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে। বলছে তুমি তাহলে এই সুন্দরী মেয়ের সাথে তুমি এই প্রেম করো, ফুটুস ফুটুস করো, এই জিনিস আশ্রয় এবং এইবার তারপরে সে আয়নাখান নিয়ে গেছে শাশুড়ির কাছে। শাশুড়ি ধরে বলতেছে কি, ছেলে যদি একটু প্রেম করে তো করেছে, তো বুড়ি, তো এই তো কয়দিন পরে মরে যাবে, এর সাথে প্রেম করেছে বৌমা, তাতে তোমার কি হয়েছে? তো তোর ওই বুড়ির সাথে কেন প্রেম কর? কথা হচ্ছে এরা তো জীবনে কখনো নিজেকে দেখেনি। তাহলে নিজেকে যদি আমার দেখতে হয়, ধরেন আমার আর একটা কপি আমার সামনে আসছে, সেই ব্যক্তির বিচার করে দিতে হবে যে তার 6ষ্ঠ গ্রন্থ কবে বের হবে। তাহলে সেটি আপনি ওই দশা অন্তর্দশা কোষে কবে বের করবেন, বরং ওই বুধের ডিগ্রি ধরবো, বা তার শিক্ষার ডিগ্রি, বা তার গবেষণার ডিগ্রি, গবেষণা যে গ্রহ রয়েছে ওইটার ডিগ্রি থেকে তার কত কত বছরে বেরোতে পারে। ওটা 1, 2, 3 ধাপ দেব, একেবারে জীবনের ওই তাই হবে। কিন্তু এই জিনিস কি শিখাবো এত সহজে? এখনো পর্যন্ত মান্ডেনের আমার জীবনের পেটের জিনিসটুক মান্ডেনে প্রথম ক্লাসে দিয়েছি, আপনারা নেন নাই, এখনো তা নিয়ে চর্চা করেন। আর এইটা কিভাবে আশা করবেন? এইটা কিভাবে আশা করবেন যে 34 বছর বয়সে তার ওইটা চলে গেছে? কিভাবে আশা করবেন যে তার বাবা মারা যাওয়ার সালটা কিভাবে আশা করবেন দুটো ডিগ্রি নিয়ে? কিভাবে আশা করবেন তার 43 বছর বয়সে তার আরো একটা চরম বিপর্যয় গেছে? এটা আশা করেন কিভাবে আমার কাছ থেকে? আগে সেটা বলেন। আর সুভাষবাবু বললেন যে আমরা বের করে দিতে পারবো। হ্যাঁ, সুভাষবাবু পারবেন। সুভাষবাবু যেমন সকালে কালকে ক্লাসে একটা সুন্দর কথা বলছিলেন, যে আমি বললাম যে এই একটি গ্রহের যদি আমার উপরের নিচের ডিগ্রি থেকে বের করতে পারবো যে আমার উত্তর দিক থেকে ঝামেলা না, মানে বাড়ির পশ্চিম পাশে না পূর্ব পাশে, বা ডাইনে না বামের থেকে আমার ঝামেলা হচ্ছে, এটা বের করতে পারবো ধরেন আমরা। কিন্তু এইবার বাড়ির এ পাশে আর এ পাশে কি করে বের করবো? এ পাশে তো কোনো ডিগ্রি নেই, আছে? কিন্তু এ পাশ ও পাশ কৌণিক আছে, কোণ কিভাবে কোণ আছে? ছকটা তো একটা বৃত্ত, 360 ডিগ্রি একটা বৃত্ত। 360 ডিগ্রি যদি একটি বৃত্ত হয়, এই হচ্ছে 360 ডিগ্রি, এর হচ্ছে বিন্দু, তাহলে বিন্দু থেকে এই কোণ আর এই একই দূরত্বের কোণ। বুঝছেন? হ্যাঁ, তাহলে আমরা ডাইনে জি আর জি বামে স্যার। তাহলে বিন্দুকে দেখতে হবে, হুম। বিন্দুর থেকে আয়না ধরতে হবে, আয়না ধরলে তার উল্টো পাশ দেখা যাবে, তাহলে উল্টো পাশ দেখতে হবে। তাহলে একটি গ্রহ জি, দিয়ে, হ্যাঁ, এই ডিগ্রির হিসাবগুলো হইলে ভালো হয় স্যার। ডিগ্রির হিসাবগুলো ডিগ্রি হইলে দিয়ে এই বোঝা যাবে না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডিগ্রির বোঝা পরে সহজ আয়না ধরে হবে। বুঝতে হবে, ডিগ্রির কোণের পরে আয়না ধরে বুঝতে হবে, তারপরে বলতে হবে দিক। তাহলে ওই যে বললাম ওইটাই তো মানবে, যে আমার বাড়ির কোন পাশে জলাশয়,
কোন পাশে কাঁটা গাছ, কোন পাশে তিতো গাছ, কোন পাশে মিষ্টি গাছ, কোন পাশে রাস্তা, কোন পাশে ধরেন নর্দমা, এই জিনিসটা বুঝলে সুভাষবাবু বললেন যে ওই গ্রহের টক ঝাল মিষ্টি ওর যে গুণগুলো রয়েছে সেই গুণ অনুযায়ী বুঝবো যে টক গাছ এই পাশে, ঝাল গাছ এই পাশে, আর মিষ্টি গাছ এই পাশে, আর হচ্ছে আপনার দুর্গন্ধযুক্ত নর্দমা এই পাশে। আমি তখন কিন্তু সুভাষ বাবুকে বলেছিলাম যে ঠিক আছে, আপনি হয়তো গ্রাম দিয়ে এটা বের করতে অবশ্যই পারবেন, কিন্তু আমি তো চাই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলুন, যে আমার পূর্ব পাশ কোনটা আপনারা তো জানছেন না। আমার পূর্ব পাশে কি আছে, আমার পশ্চিম পাশে কি আছে, আমার উত্তর পাশে কি আছে, আমার দক্ষিণ পাশে কি আছে, এটি বলুন। তাহলে দিকটা কিন্তু আপনারা এখান থেকে বলতে পারছেন না। ওই গ্রহের পাশ বলতে পারছেন কিন্তু দিক বলতে পারছেন না। আবার দিক শিখেছেন, যেটা কি শিখেছেন যে মেষ রাশির পূর্ব দিক শুভ, দক্ষিণ দিক অশুভ, এটা আপনার বাস্তুশাস্ত্রে শিখেছেন। তাহলে পূর্ব দিক, তাহলে মেষ রাশিতে গ্রহ আছে, মেষ রাশিতে মঙ্গল নিজ গৃহে আছে, তাহলে তার পূর্ব দিক শুভ, মানে তার পূর্ব দিকে ভালো দিক, মানে পূর্ব দিকে বাড়ির দরজা বা পূর্ব দিকে তার রাস্তা, পূর্ব দিকে ভালো কিছু। আর পশ্চিম দিক হচ্ছে অশুভ, পশ্চিম দিক তাহলে পিছন, পশ্চিম দিকে নর্দমা, এটুক শিখেছেন। কিন্তু পূর্ব আর পশ্চিম শিখলেন, এবার উত্তর আর দক্ষিণ কিভাবে বের করবেন বলেন? এইবার মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের মঙ্গল, ভরণী নক্ষত্রের মঙ্গল, আর হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের মঙ্গল, এই তিনটের আবার দুই সাইড কি করে বের করবেন? সুভাষবাবুকে আমি 1 মাস সময় দিলাম, ঠিক 1 মাস পরে আমাকে এই সূত্রটা একটু আমাকে দেবেন, এটা আমি চাই। না না, না স্যার, আপনি এ যেটুক তো আমার যেটুক আমার বের করতে অনেক পারবেন কাজ ওইটুক করেন আমার স্যার। কাছে দেন, ওই যেটুকু পারছি ওইটুকু বলছি, ওইটুকু আপনার। এটি আমি চাই। স্যার বিবাহটা ওই বিবাহটা ওইটা 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 পারবেন একটু পারবেন, স্যার আটটা আপনার স্যার আমরা ওইটা আপনার ওই ওটা জিনিস চেষ্টা দিয়েই করবো, পারবেন, পারবো এটা কিন্তু ওই জিনিস জানি না ভেঙে স্যার, বের আপনার করতে শিল্প হবে। থাকলে বিবাহটা দেখ। আপনার যে জিনিস আছে ওই পূর্ব পশ্চিম বের করা, ওই জিনিস দিয়ে মানে তিক্ত ঝাল মিষ্টি টক এই বের করা যে জিনিস আছে ওই দিয়েই বের করতে পারবে। কিন্তু আপনি একটু চেষ্টা করে দেখেন, 1 মাস সময় দিই, বুঝতে পারছেন? স্যার আপনার কি বলেন, আমরা আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো এই ভাবের থেকে চলে এক যাচ্ছি। বছর এবার এক বছর কিশোরী মোহন 100 বাবু, বছর। আপনার কথা আগে শুনে নি। এ জায়গায় আমি একটু থেমে যাই এখন। কেন থেমে যাচ্ছি? কারণ আমি ওই পথটায় যাবো না, ওই পথটা আমি এখন শিখাবো না, এই জন্য যাবো না। তো এখানে আপনাদের বলতে হবে সপ্তম অষ্টম নবম ভাবে আর কি কি বিচার করবেন এখানে করেন। বলেন কিশোরী মোহন বাবু, সবচেয়ে বেশি চর্চাকারী এবং মানে বিজয়ী মানুষ তানাকেই বলতে হবে। বলেন অষ্টম ভাব, বলেন কিশোরী মোহন বাবু, অষ্টম ভাব। আপনি ভাই আমার নেটের গবেষক সমস্যা, আমি মানুষ, শুনতে এই পাইনি এর আগে সবার কথাগুলো। মধ্যে আপনি বেশি পরে আবার গবেষণা অন করেন। করে দিতেছি। সেকেন্ড গবেষণা হচ্ছে আবুল হোসেন সাহেব করেন, থার্ড গবেষণা হচ্ছে নীরজ স্যার করেন, নীরজ স্যার নেই এখানে। আর জেকে দেব স্যার তো করেনি, অনর্গল করেন, ওটা ইনাদের এর ভিতরে ফেললে হবে না। ওই আমাদের স্বপন বাবু শুধু বলেছিলেন যে স্যারেরা অংশগ্রহণ করতে পারবেন না প্রতিযোগিতায়, তার জন্য ওনার কথা আমি না মেনে পারিনি। না হলে উচ্চতর ব্যাচে আমি তো নীরজ স্যার জেকে দেব স্যারকে আমি স্যার উচ্চতর ব্যাচে মনে করি না। আর করলে তো তাহলে দূরে ঠেলে দেওয়া হয়, বরং কাছে রাখার জন্য মনে করি না। তাহলে আমি ওনাদের লাগিয়ে দিতে চেয়েছিলাম, তা নাহলে আমি এই যে প্রতিযোগিতার বিচারটা কিভাবে হলো, এই বিচারে মর্মটা বুঝবেন কি করে? কিন্তু আমি দাদার কথা মানতে গিয়ে আমি আর সেটা রাখতে পারিনি। কিন্তু ধরেন উনরা তারপরেও কিন্তু উনরা লিখেছেন, এইবার সেই লেখাও আপনারা সুবিনিরে পড়েছেন। তাহলে পড়ার পরে আপনাদের লেখা কি হওয়া উচিত ছিল? এরপরে আপনাদের ছাত্রছাত্রী যারা হবে, আপনাদের সহপাঠী যারা হবে, তারা নিশ্চয়ই আপনাদের কাছে ধারণা নিতে চাইবে, তখন আপনাদের তাদেরকে ধারণা দিতে হবে এই অনুযায়ী। এটাই তো সহমর্মিতা, এটাই তো জ্যোতিষ। যদি আপনি আলোচনা না করেন, যদি আপনি আরেকজনের কাছে না দেন, তাহলে তো আপনার ওই বিদ্যাটা কোনো কাজে লাগলো না। তো আমিও দিব,
ওই যে বললাম না, আমার কোন পাশ থেকে আঘাত আসবে, কোন দিক থেকে আসবে, সেই দিকটা তো আমার বের করতে হবে। ওটাই হচ্ছে মানডেন। এই জন্য ওই ক্লাসটা আমি একটু আপনাদের ভাবার জন্য সময় দিলাম। কিন্তু আমি যখন শিখেছি আমাকে কি ভাবার জন্য তারা সময় দিয়েছে নাকি? আর আমি তো বলেছি আমি কারো কাছে গিয়ে এই কখনো 15 মিনিট একসাথে ক্লাস করি, কোনোদিন না, জীবনেও না, হতেই পারে না। এ কোনো ইতিহাস বের করতে পারবে না। তাহলে এত চর্চাটা স্যার তাহলে এত চর্চাটা বা এই যে আপনার উচ্চতর লেভেল, এইখানে আপনার কে এই আশীর্বাদটা এর পুষ্ট পরের লেভেলে করলো যে, স্যার? যদি এর পরে আর এর একটা কি কোর্স সৃষ্টিকর্তাই আপনারা আপনাকে সিলেবাস দিছে? দিয়েছি তখন কিন্তু তো আপনাদের, যে এর শিক্ষকও ছিল পরের না। কোর্সের সিলেবাসও দিয়ে দিয়েছি আপনাদের। ওই ক্লাসে যখন যা আলোচনা করব তখন আপনাদের বুঝতে হবে হ্যাঁ দিয়েছেন যে স্যার, ওই দিয়েছেন। জায়গার জন্য আমি কি শিখে রেখেছি। যেহেতু সিলেবাস আগে দিয়ে দিয়েছি, তাহলে আমি ওখানে কি শেখাবো আমি নিশ্চয়ই একটা পরিকল্পনা করেছি। তাহলে সেটি কি হবে? তাহলে আপনারা কেন পারছেন না বলেন এবার, কিশোরী মোহন বাবু, অষ্টম ভাব দ্রুত। হুম। স্যার, এনার অষ্টম ভাবে লগ্নপতি বা রাশি অধিপতি স্বয়ং বসে আছে। তো যখন এই অষ্টম ভাবের অষ্টম পতির দশা গেছে, এই লগ্নপতি দশা এবং অষ্টম পতির অন্তর্দশা গেছে, তো এই সময় এনার সবচেয়ে খারাপ সময়গুলো গেছে, যেখানে উনি মান সম্মান ঠিকভাবে পাননি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি, হ্যাঁ নিজের হ্যাঁ যশ সম্মানটা হ্যাঁ। উনি ওই সময়টাতে পাননি। এখানে কেতুর দশা আহ, হ্যাঁ, এটা কিভাবে আসলো কিশোরমোহন বাবু? আপনি যেটা বললেন সিরিয়াল করে দাও, যে উনি সিরিয়াল করে দাও মান এইভাবে। সম্মান হারাইছে আর কি, যেটা প্রথম পেজে যেমন সিরিয়াল আছে ওরকম সিরিয়াল করে দাও। ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা ব্যাখ্যা কিভাবে তো দিচ্ছি কানেক্ট করলেন আপনি? আপনি হ্যাঁ, এখানে দশাটা কিভাবে আনলেন? হুম। এটা হ্যাঁ 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 এইখানে ওনার কেতুর দশায় হ্যাঁ, জন্ম। খালি ওইখানে বোর্ড দিয়ে দিয়ে যাবে, খালি ওই আইটেম ঠিক গুলো আছে, বোর্ড দিয়ে পুরো মিলিয়ে দাও। আর তুমি তাড়াতাড়ি করো, আবার উকিলে ওখানে দিয়ে দিও। ঠিক আছে। এটা যেমন হুম। এর আগে একবারে আমরা শেষ করে দেবা, শিখছি কিন্তু ওটা যখন শেষ করে ব্যক্তিকে দিও। এবং নিয়ে 6 যাচ্ছি, তার মানে লগ্ন হুম। এই হ্যাঁ এখন তাড়াতাড়ি শুরু করে অষ্টম একটা ভাবে পেজে না, আছে। খালি ওখানে হ্যাঁ, থাকুক অষ্টম ভাবে আছে। লাস্টে। হুম। হ্যাঁ, থেকে যাক। এবার এই লগ্নের উপরে এখানে হুম। মঙ্গলের দৃষ্টি, এবং মঙ্গল এখানে রাহুর সাথে যুক্ত হয়ে সে নেগেটিভ ফল দিচ্ছে, যদিও চতুর্থপতি এবং নবমপতি, তারপরেও এইখানে রাহুর সঙ্গে যুক্ত হয়ে এই মঙ্গলের আর পজিটিভ পাওয়ারটা নেই। সে এবং রাজ্যকারী গ্রহ হলেও এই আর সেই 100% ফল দেবে না। এবং এই মঙ্গলের দৃষ্টি পড়ে গেছে এই অষ্টম ভাবে রবির উপরে। যদিও রবি বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, কিন্তু বৃহস্পতির উপরে তো আবার রাহুর দৃষ্টি আছে, তাহলে এখানে সে পজিটিভ ফলটা দেবে কি করে? আমি যদি আবার একটু কানেক্ট করি, যেমন মঙ্গল আপনার যে রবির মানে অষ্টম ঘরে যখন দৃষ্টি দিছে এবং বৃহস্পতি যখন দিছে, সেখানে আপনার মানে রবি ফল, চতুর্থ দৃষ্টি। হ্যাঁ চতুর্থ দৃষ্টি। কিন্তু এটা যেহেতু মঙ্গল রাহুর সাথে আছে, তাহলে তার প্রভাবটা এখানে কার্যকরী হবে না, এই তো? পুরোপুরি কার্যকরী হবে না, তার রাহুর প্রভাবের কারণে এটা পুরোপুরি। কিন্তু কিন্তু এই যে ষষ্ঠ ভাবের বাবু, বৃহস্পতি অষ্টম যখন ভাবে দিল, আমি আমি আরো সহজ করে দিই, দেখেন ষষ্ঠ কিশোরী ভাবের মোহন বাবু, বৃহস্পতির, ষষ্ঠ আপনি ভাবে অষ্টম বৃহস্পতি ভাবের তার মানসিক অবস্থা, তার মানে হ্যাঁ বাধা স্যার, বিঘ্ন, তার শোক, তার পরাজয়, তার অপবাদ, তার পরমার্থ চিন্তা, এই কয়টা পয়েন্ট সব বলবেন। অপবাদ আসলে তো আপনি অপবাদ বলেন, অপবাদ আসলে কোন দিক থেকে আসবে? আচ্ছা স্যার, এখানে অপবাদ আসলে, যেহেতু তার লগ্নপতি স্বয়ং রবি, সে বসে আছে অষ্টমে, তাহলে আর এখানে চতুর্থপতি মঙ্গলের দৃষ্টি, তাহলে তার আত্মীয় স্বজনের তরফের থেকে, আত্মীয় স্বজন বা তার পরিবারের এখানে যারা আছে, বন্ধু মিত্র যারা আছে, বিশেষ করে বন্ধু মিত্র তরফের আচ্ছা, থেকে সে কি এইখানে তার আমার এটা প্রশ্ন উত্তর আঘাতটা দেন, সে কি বাড়িতে আছে বাড়ির বাইরে আছে? যেহেতু রাহু যুক্ত, আর রাহু বিদেশকে কানেক্ট করে, কিন্তু বিদেশ না হলেও এখানে আহ
কিশোরীদা, স্যার যে প্রশ্নটা করলো সে হ্যাঁ কি আমি গল্প আমি বলবো সেটাই স্যার। হ্যাঁ বলছি। স্যার আহ, আমি একটা গল্প বলবো স্যার, 2 মিনিটের স্যার। স্যার আচার্য শঙ্করকে নিয়ে একটা গল্প আছে, যে উনি একবার আপনার হচ্ছে কি বলে, যখন শিষ্যদের নিয়ে যাচ্ছিলেন, তখন স্নানরত এক রমণীকে অর্ধবসনা বা সিক্তবসনা চুম্বন দিছিল। তো সব শিষ্যরা নাইমা চুম্বন দিল। তো এবার যেতে যেতে একটু কর্মকারের দোকানে যাইয়া উত্তপ্ত যে লোহার রড আছে সেটা একটু টান দিল। তো এই জায়গায় তখন অন্য যারা শিষ্য আছে তারা আর ওই এখানে আর এগিয়ে আসলো না। তখন উনি বলছিলেন যে আমাকে ফলো করো, কিন্তু অন্ধভাবে ফলো করো না। তো আমি কিশোরদাকে বলবো যে আপনার স্যারকে আমি ফলো করব, কিন্তু স্যারে যে চিন্তাটা করে সেই চিন্তাটা থেকে আমরা আগে স্যারের কাছে নিতে হবে, তারপর ফলো করব। তো আপনি অষ্টম ভাব বিচার করতে গিয়ে আগে অষ্টমপতি কোন জায়গায় আছে, ষষ্ঠী আছে, এই যে সূত্র, এই নর্মাল ওয়েটাকে আগে বিবেচনায় নেওয়া উচিত ছিল আর কি। তবে আমার মনে হচ্ছে যে আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম গত ক্লাসে, কিশোরীদের এটা পছন্দ হয়নি। তো যে কারণে না না সরাসরি স্যারের বিদ্যাটাকে আত্মস্থ, তো সরাসরি স্যারের বিদ্যাকে আত্মস্থ করলে এত সহজ না ব্যাপারটা, ঠিক আছে? আরো 20 বছর লাগবে, এটা আমি বলে দিলাম। জয়ন্তদা ঠিকই আমি বলছেন। আমি কিন্তু আপনার কিন্তু ওইটা আমার আমার আরেকটা পছন্দ বলে হয়েছিল রেখেছি যে যে আস্তে এখানে আস্তে কিন্তু যাই। অষ্টমপতি বৃহস্পতি নিচস্থ ষষ্ঠে গেছে, এটা আপনারা কানেক্ট করেন নাই, এটা কানেক্ট করেন নাই, কাজে আপনি পিন পয়েন্ট আসতেই পারবেন না, হ্যাঁ 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 বুঝছেন? ষষ্ঠে গেছে এটা বলিনি, কিন্তু পিন আমি পয়েন্ট আসতেই বৃহস্পতি পারবেন না। নিচস্থ হয়েছে এটা আমি বলেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে অষ্টম ভাব নিয়ে এবার কিশোরী মোহন বাবু আর কিছু বলবেন? আপনার পয়েন্ট গুলো বলেন একটু। তার অষ্টম ভাবে বিশেষ করে সে বাড়িতে আছে না না বাড়ির বাইরে আছে? সে জয়ী মানুষ না পরাজিত মানুষ? কি কারণে স্যার আছে? সে আমার কি কারণে আছে? তো সে সে কি বাড়ির বাইরে কর্মের আছে, জন্য আছে, বাড়ির বাইরে আছে, মানে স্বেচ্ছায় না যেহেতু অনিচ্ছায়? ওখানে সেটা বলেন, কর্মটা কোনো দরকার চতুর্থপতি নেই, স্বেচ্ছায় না অনিচ্ছায়? না না, না, যদি এটা তো বাড়ির হয়নি, বাইরে সে থাকে তো সে মায়ের ঘরে আছে। স্বেচ্ছায় বাড়ির বাইরে আছে না অনিচ্ছায় বাড়ির বাইরে আছে? স্বেচ্ছায় মানে কর্মের জন্য আছে, হয়তো বাইরে, আর অনিচ্ছায় মানে বিতাড়িত হয়ে আছে, স্যার এইরকম এখানে কোন ইচ্ছায় আছে? স্বেচ্ছায় না অনিচ্ছায়? এটা অষ্টম ভাব থেকে বলা যাবে, অষ্টম ভাব থেকেই কিন্তু বলতে হবে। তার অষ্টমপতি ষষ্ঠে গিয়ে দ্বাদশী দৃষ্টি দিল। হুম, বলছি স্যার, লগ্নপতি অষ্টমে গেল আর তাহলে কি অষ্টমপতি ষষ্ঠে গিয়ে দ্বাদশী দৃষ্টি দিল স্যার। কাজেই স্বেচ্ছায় তো বাড়ির বাইরে এইবার যেতে তার হবে না, তৃতীয় পতি সপ্তমে আছে, স্বেচ্ছায় যাবে না তৃতীয় স্যার, গাছ দশম দেখা পতি খেয়ে সপ্তমে আছে, এবং সপ্তম পতি থেকে দৃষ্টি দিয়ে যোগ যুক্ত হয়েছে, তাহলে ভাই বোন কতজন হবে? কেন ভাই বোনের ক্লাস করেছিলেন না? বলার একটু চেষ্টা স্যার ভাই করেন। বোন বলতে পারবো না। আর এই কঠিন কঠিন প্রশ্ন ভাই বোন আচ্ছা, ক্লাস বেশ শেষ ভালো। হয়নি, ওই যে সংখ্যা থাক দিয়েছিলাম তাহলে কিন্তু এটা, এটা কমপ্লিট হয়নি। তাহলে সে ভাই বোনের মধ্যে বড় হবে না ছোট হবে এটা বলা যাবে না? বড় ছোট না মাঝখানে এটা বলা যাবে? আচ্ছা, থাক। হ্যাঁ, এইবার না স্যার সুবীর ওটা মহন্ত হবে না। বাবু, সুবীর মহন্ত বাবু, আপনি নবম ভাব বলেন। এইবার কিশোরীতে ভয় পেয়ে গেছে স্যার, আমি থামিয়ে দেওয়ার জন্য ভয় সুবীর পেয়ে মহন্ত গেছে। বাবু নবম ভাব না, বলেন। একবার অন্য কোনো পরবর্তী, হ্যাঁ নবমপতি হলো মঙ্গল, মঙ্গল আছে পঞ্চমে, সে কি ধার্মিক না অধার্মিক? আমার এবং প্রশ্নের উত্তর দেবেন। সেখানে সে কি ধার্মিক না অধার্মিক? হবে না, হ্যাঁ উত্তর পেয়ে গেছে। তারপরে সে কি আদর্শবান না আদর্শ স্যার ধার্মিক হবে না বাইরে? স্যার। কে ডাবল যোগ হয়েছেন কে? কার ওখান থেকে সাউন্ড আসতেছে? তবে হ্যাঁ আচ্ছা, বলেন। আদর্শ কথা তো বলেন স্যার, আর নিজেরটা নিজে খেয়াল রাখবে, বাট আদর্শ সেভাবে কাউকে ফলো করবে না, কারোর প্রতি আদর্শবান দেখা যাবে না, অন্য ফলো করতে হবে, নিজেরটা নিজে সে করতে পারবে অবশ্যই। কারণ নবমপতি পঞ্চমে আছে,
এবং পঞ্চমপতি এবং অষ্টমপতি সেও পঞ্চমপতি যে গ্রহ সেটা হলো বৃহস্পতি ষষ্ঠে আছে স্যার। তো হ্যাঁ, এই কারণে এবার সে স্যার উচ্চ তার শিক্ষিত অন্য না কাউকে ফলো করবে নিম্ন না, শিক্ষিত না মধ্য নিজে শিক্ষিত? যে আদর্শ থাকতে পারে নিজে